নমস্কার, সবাইকে স্বাগত আজকের আলোচনায়। দেখুন, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ বা দৈনন্দিন জীবনের রসায়ন যে কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক তা তো আমরা সবাই জানি। আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে কেমিস্ট্রির নানা রকম খেলা। আর পরীক্ষাগুলোতেও ঠিক এখান থেকেই সরাসরি প্রশ্ন তুলে দেওয়া হয়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে সাবান ব্যবহার করলেই কেন ফেনা হয়? অথবা আমরা যে এত রকম জ্বালানি ব্যবহার করি, যেমন পেট্রোল, ডিজেল, গ্যাস, এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তি দেয়? এই সব দারুণ দারুণ প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের চারপাশের সাধারণ জিনিসপত্রের মধ্যেই। চলুন আজ এই রহস্যগুলোরই সমাধান করা যাক। তো আমাদের আলোচনাটা শুরু করা যাক একদম বেসিক একটা জিনিস দিয়ে, যা ছাড়া আমাদের একদিনও চলে না: জ্বালানি বা ফুয়েল। আসুন প্রথমে আমরা জ্বালানি আর তার থেকে তৈরি হওয়া আগুনের শিখার পেছনের সায়েন্সটা একটু বুঝে নিই। পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ হল ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনি 1 গ্রাম কোনো জ্বালানি নিলেন আর সেটাকে পুরোপুরি অক্সিজেনের মধ্যে পোড়ালেন। পোড়ানোর পর যে পরিমাণ তাপ তৈরি হবে সেটাই হলো ওই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু। সোজা কথার, যার ক্যালোরিফিক ভ্যালু যত বেশি সেই জ্বালানি তত ভালো, মানে তত বেশি শক্তি দেবে। এবার এই চার্টটার দিকে একবার দেখুন, কি দারুণ একটা তুলনা। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু প্রায় 150 কিলোজুল প্রতি গ্রাম, আর সেখানে আমাদের খুব পরিচিত এলপিজি বা পেট্রোলের ভ্যালু মাত্র 50-এর কাছাকাছি। মানে এটা কি দাঁড়ালো? প্রায় 3 গুণ বেশি শক্তি। এবার বুঝতে পারছেন হাইড্রোজেনকে এখানে ভবিষ্যতের জ্বালানি বলা হয়। এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কোন ফিউয়েল গ্যাসে কি কি উপাদান আছে এখান থেকে প্রায় প্রশ্ন আসে। যেমন ধরুন, ওয়াটার গ্যাস মানে হলো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, আর প্রডিউসার গ্যাস হলো কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মিশ্রণ। এই কম্বিনেশনগুলো কিন্তু একদম মনে রাখতে হবে। একটা দারুণ ব্যাপার কি জানেন? আমরা যে বাড়িতে রান্নার গ্যাস বা এলপিজি ব্যবহার করি তার কিন্তু আসলে কোনো গন্ধই নেই। তাহলে গ্যাস লিক করলে আমরা যে একটা বাজে গন্ধ পাই সেটা কোত্থেকে আসে? আসলে নিরাপত্তার জন্য ইচ্ছে করে এর সাথে ইথাইল মারক্যাপ্টার নামের একটা তীব্র গন্ধওয়ালা কেমিক্যাল মেশানো হয়। এই গন্ধটাই আমাদের বিপদ থেকে বাঁচায়। একটা সাধারণ মোমবাতির শিখার দিকে তাকালে দেখবেন এর 3টে আলাদা আলাদা রঙের অংশ আছে, আর প্রত্যেকটার কাজও আলাদা। একদম ভেতরের কালো অংশটায় মোম প্রায় পড়েই না। মাঝের যে উজ্জ্বল হলুদ অংশটা আমরা দেখি সেখানে অর্ধেক দহন হয়, আর একদম বাইরের যে নীলচে অংশটা সেটাই হলো সবচেয়ে গরম, কারণ ওখানে প্রচুর অক্সিজেনের সাপ্লাই থাকে আর দহনটা সম্পূর্ণ হয়। পরীক্ষায় কিন্তু প্রায় প্রশ্ন আসে, শিখার কোন অংশ সবচেয়ে উষ্ণ? উত্তর হবে বাইরের নীল অংশ। তো জ্বালানির জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আমাদের চারপাশের জিনিসপত্রের দিকে একটু নজর দেওয়া যাক। আমরা এখন কথা বলবো পলিমার নিয়ে। এই পলিমার দিয়েই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের হাজারো জিনিস তৈরি হয়। প্লাস্টিককে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি: থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক। নাম দুটো কঠিন হলেও ব্যাপারটা সহজ। থার্মোপ্লাস্টিক হলো সেইগুলো যেগুলোকে গরম করলে নরম হয়ে যায় আর যতবার খুশি নতুন আকার দেওয়া যায়, যেমন পলিথিন বা পিভিসি পাইপ। আর থার্মোসেটিং প্লাস্টিক হলো এমন জিনিস যাকে একবার শেপ দিয়ে দিলে ওটা একদম শক্ত হয়ে যায় আর গরম করলেও নরম হয় না, যেমন আমাদের বাড়ির সুইচবোর্ডের ব্যাকেলাইট। এই পার্থক্যটা কিন্তু খুব জরুরি। আমরা যে প্রাকৃতিক রাবার ব্যবহার করি সেটা আসলে আইসোপ্রিন নামের একটা ছোট্ট অণুর পলিমার। কিন্তু এই রাবার খুব একটা শক্তপোক্ত হয় না, বেশ নরম হয়। একে শক্ত আর টেকসই করার জন্য এর সাথে সালফার মিশিয়ে গরম করা হয়। এই বিখ্যাত প্রসেসটার নামই হলো ভলকানাইজেশন, আর এর ফলেই গাড়ির টায়ারের মতো মজবুত রাবার তৈরি করা যায়। চলুন এবার আমাদের রোজকার জীবনে ব্যবহৃত আরও দুটো খুব পরিচিত জিনিস, মানে সিমেন্ট আর কাঁচের পেছনে কেমিস্ট্রিটা একটু জেনে নেওয়া যাক। বাড়িঘর তৈরিতে যে সিমেন্ট ব্যবহার হয় তার মূল উপাদান হল চুনা পাথর আর কাদামাটি। কিন্তু এর সাথে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মেশানো হয়, যার নাম জিপসাম। জিপসামের কাজটা কি? এর কাজ হল সিমেন্ট যাতে খুব তাড়াতাড়ি জমে শক্ত না হয়ে যায় সেটা দেখা। মানে এটা সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াটাকে একটু স্লো করে দেয়, যাতে রাজমিস্ত্রিরা কাজ করার জন্য যথেষ্ট সময় পায়। পরীক্ষার জন্য জিপসামের এই ভূমিকাটা মনে রাখা খুব দরকারি। কাঁচেরও কিন্তু অনেক রকম ফের আছে। দুটো প্রধান ভাগ হল সোডা গ্লাস বা নরম কাঁচ আর পাইরেক্স গ্লাস বা শক্ত কাঁচ। আমাদের বাড়ির জানলার কাঁচ বা জলের বোতল, এগুলো সব সোডা গ্লাস দিয়ে তৈরি। কিন্তু ল্যাবরেটরিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বানানো হয় পাইরেক্স গ্লাস দিয়ে, কারণ পাইরেক্স গ্লাস হঠাৎ করে গরম বা ঠান্ডা হলেও সহজে ফাটে না। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা দেখব রসায়ন কিভাবে সরাসরি আমাদের স্বাস্থ্য আর সুরক্ষার সাথে জড়িয়ে আছে।
চলুন ওষুধ আর জীবাণুনাশকের দুনিয়ায় একবার ঢু মেরে আসি। আমরা শরীর খারাপ হলে নানা রকম ওষুধ খাই, তাই তো? জ্বর কমানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তাকে বলে অ্যান্টিপাইরেটিক, যেমন প্যারাসিটামল। ব্যথা কমানোর ওষুধকে বলা হয় অ্যানালজেসিক, যেমন অ্যাসপিরিন। অ্যাসিডিটি বা অম্বল হলে আমরা অ্যান্টাসিড খাই। আর কোথাও কেটে গেলে জীবাণু সংক্রমণ রুখতে যেটা লাগানো হয় সেটা হলো অ্যান্টিসেপটিক, যেমন ডেটল। আচ্ছা, কৃত্রিম মিষ্টির কথা তো আমরা সবাই শুনেছি। এর মধ্যে স্যাকারিন ছিল প্রথম জনপ্রিয় কৃত্রিম মিষ্টি। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? এটা নাকি চিনির চেয়ে প্রায় 550 গুণ বেশি মিষ্টি। ভাবা যায়? এই সংখ্যাটা মনে রাখলে এর ক্ষমতাটা বুঝতে পারবেন। জীবাণু মুক্তকরণ বা স্টেরিলাইজেশন করার মূলত ৩টে প্রধান উপায় আছে। ১ নম্বর হল তাপের সাহায্যে, যেমন ফুটন্ত জল বা গরম বাষ্প দিয়ে জীবাণু মেরে ফেলা। ২ নম্বর হল রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যেমন ইথিলিন অক্সাইড গ্যাস। আর ৩ নম্বর উপায়টা হল রেডিয়েশন বা বিকিরণ ব্যবহার করে, যেমন আল্ট্রাভায়োলেট বা গামা রশ্মি। বেশ, তাহলে তো অনেক কিছুই জানা হলো। চলুন যাওয়ার আগে আজকের আলোচনা থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝটপট রিভিশন করে নিই। পরীক্ষার আগে এইগুলো কিন্তু ভুললে একদম চলবে না। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রাকৃতিক রাবার হল আইসোপ্রিন এর পলিমার। দ্বিতীয় পয়েন্ট, এলপিজি গ্যাস লিক করলে যে গন্ধটা পাওয়া যায় সেটা আসে ইথাইল মার্ক্যাপ্টন নামের একটা কেমিক্যালের জন্য। ৩ নম্বর পয়েন্ট, ব্যথা কমানোর ওষুধকে বলা হয় অ্যানালজেসিক। আর ৪ নম্বর পয়েন্টটা মনে রাখবেন, প্রথম অ্যান্টিবায়োটিক ছিল পেনিসিলিন, আর এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। শুধু পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, রসায়নের এই যে ছোট ছোট জ্ঞান, এগুলো কি আমাদের প্রত্যেক দিনের জীবনে একজন আরও সচেতন মানুষ হয়ে উঠতেও সাহায্য করে না? অবশ্যই ভেবে দেখবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।